সেই রাতের বাতাসের শব্দটা ছিল না শুধু সাধারণ সিটি, যা পুরনো ওক গাছের মধ্য দিয়ে বয়ে যায়, বরং ছিল আহত নেকড়ের মতো চিৎকার, যা প্রতিশোধ চায় এই অন্ধকারের হৃদয়ে। আর একটা পিছল ঢালে যেটা ছিল কাদা আর পাথরের, সেখানে ছিল একটা কাঁপা হাত, যা চেষ্টা করছিল একটা ভেজা গাছের গুড়িতে আঁকড়ে ধরতে। হাতটা ছিল চাচা মনসুরের। মনসুর ছিল সেই বুড়ো যার মুখে সময় এঁকেছে ভাঁজের মানচিত্র, যা বলে দেয় দারিদ্র্য আর ধৈর্যের গল্প। সে লড়াই করছিল দাঁড়িয়ে থাকার জন্য। তার হাতের বোঝা যেটা সে সারাদিন জড়ো করেছে, সেটা ছিল ভারী, তার চেয়ে বেশি ভারী যা সে অভ্যস্ত। আর আজকের জঙ্গলের কাঠ বৃষ্টির জল খেয়ে পরিপূর্ণ হয়ে গেছে, এবং তার ওজন বেড়েছে, যাতে সেটা হয়ে উঠেছে একটা বোঝা, যা তার বাহকের পিঠ ভাঙার হুমকি দেয়। তার পা ডুবে যাচ্ছিল কাদায়, এবং তার ছেঁড়া জুতো আর তাকে রক্ষা করছিল না ঠান্ডার হুল ফোটানো থেকে, যা হাড় ছেদ করে। ইয়া রব ইয়া মুঈন সাবিরিন। মনসুর ফিসফিস করে বলল নরম স্বরে, যা তাৎক্ষণিকভাবে হারিয়ে গেল ঝড়ের গর্জনে। সে নিজের কথা চিন্তা করছিল না, বরং সেই ঠান্ডা ঘরের কথা, যেটা নিচের উপত্যকায়, যেখানে তার বুড়ি বউ আমিনা এবং তার ছোট নাতনি, যেটা 7 বছর পার হয়নি, তারা দুজনই নির্ভর করে এই কাঠ বিক্রির ওপর রুটি আর ওষুধ কেনার জন্য। খালি হাতে ফেরার চিন্তাটা ছিল তার কাছে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। ঝড়টা হঠাৎ তীব্র হয়ে উঠল, এবং বৃষ্টি ঝরে পড়ল যেন চাবুক, যা পৃথিবীকে আঘাত করে। মনসুরের ডান পা পিছলে গেল এবং তার ভারসাম্য নষ্ট হয়ে গেল। তাই সে তার শীর্ণ শরীর এবং তার ওপর কাঠের বোঝা নিয়ে পড়ে গেল কয়েক মিটার নিচে একটা গভীর উপত্যকার কিনারায়। যদি না আল্লাহর রহমত তারপর একটা উঁচু পাথর, যেটা তার পড়া থামালো, তাহলে সে এখন মৃতের সংখ্যায় থাকত। তার শরীর থেমে গেল হাঁপাতে হাঁপাতে, এবং কাদা তার চোখ এবং মুখ ঢেকে দিয়েছে। সে উঠার চেষ্টা করল, কিন্তু তার হাঁটুর ব্যথাটা ছিল তীক্ষ্ণ। চারপাশে তাকালো অন্ধকারের মধ্যে তার অবস্থান নির্ধারণ করার চেষ্টা করে। বিদ্যুৎ আকাশকে আলোকিত করল এক মুহূর্তের জন্য, তাই তার সামনে উন্মোচিত হলো একটা অদ্ভুত দৃশ্য। যে পাথরটা তাকে বাঁচিয়েছে, তার পাশে এবং হাতের দৈর্ঘ্যের বেশি উচ্চতায় না, সেখানে ছিল একটা কালো ফাঁক পর্বতে, যেটা শুকনো ঘাস এবং কাঁটাঝোপের ঘন দিয়ে ঢাকা। আর প্রকৃতি ইচ্ছা করে সেটাকে লুকিয়ে রেখেছে। মনসুর এই পর্বতের অপরিচিত ছিল না, কারণ সে 50 বছর কাটিয়েছে তার পথগুলো ঘুরে। সে জানে প্রত্যেক পাথর এবং প্রত্যেক শিয়ালের গর্ত। কিন্তু সে তার অন্তরে কসম খেল যে সেই ফাঁকটা আগে কখনো দেখেনি। কি সেই পাথরগুলো সরিয়েছে যা সেটাকে বন্ধ করেছিল, নাকি কাদা ধসটা সেটাকে উন্মোচিত করেছে? তার বেঁচে থাকার প্রবৃত্তি তাকে ধাক্কা দিল সেদিকে হামাগুড়ি দিয়ে আশ্রয় খোঁজার জন্য, যাতে আকাশ শান্ত হয়। সে কাটা ঝোপগুলো সরালো তার ঠান্ডায় শক্ত হয়ে যাওয়া হাত দিয়ে, এবং কষ্ট করে ভিতরে গড়িয়ে গেল। জায়গাটা ছিল সংকীর্ণ, সবে একটা লোক উবু হয়ে বসতে পারে, কিন্তু সেটা ছিল অদ্ভুতভাবে শুকনো। পুরনো গুহার গন্ধ এবং শুকনো মাটির গন্ধ তার নাকে ভরে গেল, যেটা সম্পূর্ণ ভিন্ন বাইরের বৃষ্টি এবং কাদার গন্ধ থেকে। মনসুর বসল তার নিঃশ্বাস ধরার জন্য, এবং তার সাদা দাড়ি থেকে জল মুছতে, আল্লাহকে ধন্যবাদ দিয়ে এই আড়ালের জন্য। যখন সে তার বসা সামঞ্জস্য করার চেষ্টা করছিল, তার ব্যথিত পা প্রসারিত করার জন্য, তার কোনোই ধাক্কা খেল কোনো শক্ত জিনিসে, পাথরের ফাঁকের কোণে। ধাক্কার শব্দটা ছিল না পাথরের সাথে পাথরের, বরং ছিল একটা নিস্তব্ধ শব্দ, যেন ফাঁপা কিছু নাকি কাঠের। সে তার হাত প্রসারিত করল অন্ধকারে সেই অদ্ভুত জিনিসটা অনুভব করার জন্য। তার আঙুল স্পর্শ করল একটা রুক্ষ অনুভূতি, কিন্তু সেটা পাথর নয়, সেটা চামড়ার অনুভূতি। হ্যাঁ, পুরনো শুকনো প্রাণীর চামড়া, এবং তার উপর ধুলোর পুরু স্তর। সে আরও অনুভব করল ধাতুর ঠান্ডা প্রান্ত। সে তার বুকের পকেট থেকে বের করল তার পুরনো লাইটার, যেটা তাকে ছেড়ে যায় না, এবং অনেক চেষ্টার পর কাঁপা আঙুলে আলো জ্বালালো। একটা ছোট নাচতে থাকা শিখা। সে আলোটা কোণের কাছে নিয়ে গেল, এবং এক মুহূর্তের জন্য সময় থেমে গেল তার চোখের সামনে। অর্ধেক মাটিতে চাপা গুহার নরম মাটিতে ছিল একটা বড় চামড়ার ব্যাগ, যেটা পুরনো ধরনের, যা ব্যবসায়ী বা ঘোড়সওয়ারদের জন্য তৈরি করা হতো ঘোড়ার পাশে বহন করার জন্য। চামড়াটা ছিল বাদামি রঙের, কালোয় ঝুঁকে পড়া পুরনো ভাবের কারণে, এবং কিছু জায়গায় ছেঁড়া, কিন্তু তামার তালাগুলো ছিল এখনও মজবুত, যদিও সেগুলোতে হালকা মরিচা পড়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, মনসুর বলল, এবং তার হৃদয় ধড়াস করে উঠল বাইরের বজ্রের চেয়ে তীব্র। এটা কি চোরদের অবশিষ্ট, নাকি কোনো যাত্রীর মাল, যে পথ হারিয়ে গেছে এবং এখানে মারা গেছে কয়েক দশক আগে?
কৌতূহল এবং তার সাথে একটা অস্পষ্ট ভয়ের অনুভূতি তাকে ধাক্কা দিল কাছে যাওয়ার জন্য। সে ব্যাগের মুখ থেকে ধুলো মুছল এবং এখানে লক্ষ্য করল অদ্ভুত বিস্তারিত, যেটা তার মাথার চুল খাড়া করে দিল। ব্যাগটা ছিল না সাধারণ মাল। চামড়ার ঢাকনায় ছিল একটা খোদাই করা নকশা, যত্ন সহকারে। যদিও সময় সেটাকে খেয়েছে, কিন্তু সেটা ছিল স্পষ্ট। একটা ছোট খেজুর গাছের ছবি এবং তার নিচে দুটো তরবারি ক্রস করা। মনসুর তার জায়গায় আটকে গেল। এই প্রতীক সে আগে দেখেছে। কোথায়? তার বুড়ো স্মৃতি পাতা উল্টাতে শুরু করল অতীতের। হ্যাঁ, সেই ছবিটা দেখেছে একটা বড় কাঠের গেটে খোদাই করা একটা পুরনো বাড়িতে, শহরে, যখন সে ছোট ছিল তার বাবার সাথে কয়লা বিক্রি করতে যেত। কিন্তু সেই বাড়িটা ধ্বংস হয়ে গেছে অনেক আগে এবং তার লোকেরা ছড়িয়ে পড়েছে দেশে বা মারা গেছে। এই ব্যাগটা কি করছে এখানে, এই প্রতীক সহকারে, এই নির্জন পর্বতে এবং একটা গুহায়, যেটা কেউ জানে না? সে তার কাপা হাত প্রসারিত করল তালার দিকে। সে জানত যে সে যা করছে সেটা তার ওপর সমস্যা নিয়ে আসতে পারে, কারণ পর্বতের লোকেদের নিয়মে যা পর্বতে পাওয়া যায় সেটা পর্বতের মালিক। কিন্তু দরকার এবং কৌতূহল ছিল বেশি শক্তিশালী। সে তালা খোলার চেষ্টা করল, সেটা কিছুক্ষণ প্রতিরোধ করল, তারপর হার মেনে নিল একটা তীক্ষ্ণ চিৎকারের শব্দে, এবং যেন ব্যাগটা ব্যথায় কাঁদছে দীর্ঘ ঘুমের পর খোলার। সে ঢাকনাটা ধীরে তুলল। একটা অদ্ভুত গন্ধ বেরোল ভিতর থেকে। সেটা ছিল না পচা গন্ধ, বরং পুরনো কাগজ এবং শুকনো কস্তুরি এবং ধাতুর গন্ধ। সে শিখাটা কাছে নিয়ে গেল ভিতরটা দেখার জন্য। সেটা ছিল না সোনায় ভর্তি, যেমন কল্পনা প্রথমে চিত্রিত করতে পারে, কিন্তু সেটা ধারণ করছিল হলুদ কাগজের গোছা, যেগুলো চামড়ার সুতো দিয়ে বাঁধা, এবং নিচে একটা ছোট কাঠের বাক্স, যেটা মুক্তো দিয়ে সজ্জিত এবং শক্ত করে বন্ধ। মনসুর কাঠের বাক্সটা তার হাতে নিল। সেটা ছিল তার আকারের তুলনায় ভারী। সে সেটা কিছু নড়ালো, তাই ভিতর থেকে বের হলো একটা হালকা রিং শব্দ। সেটা ছিল না অনেক মুদ্রার রিং, বরং একটা ভারী জিনিসের শব্দ, যেটা ভিতরের প্যাডিংয়ে নড়ছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো যে যখন সে বাক্সটা তার হাঁটুর উপর রাখল সেটাকে পরীক্ষা করার জন্য, সে অনুভব করল একটা হালকা উষ্ণতা যা কাঠে ছড়িয়ে যায়, এবং যেন বাক্সটা আগুনের কাছে রাখা ছিল, যদিও গুহাটা খুব ঠান্ডা। কি আমি কল্পনা করছি? সে নিজেকে জোরে বলল, এবং তার চোখগুলো বাক্সের উপর আটকে আছে। সেই মুহূর্তে বাইরের বৃষ্টির শব্দ হঠাৎ কমে গেল এবং একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল, যেন প্রকৃতি নিজেই চুপ করে দেখছে মনসুর কি করবে। এবং হঠাৎ সে বাইরে শুনল একটা শব্দ, গুহার প্রবেশপথের ঠিক কাছে। সেটা ছিল না বাতাসের শব্দ, না প্রাণীর। সেটা ছিল ভারী পায়ের আওয়াজ, যা নুড়িতে হাঁটছে, তারপর থেমে গেল। লাইটারের শিখা নিভে গেল তার হাতের ঝাঁকুনিতে, এবং অন্ধকার ফিরে এলো তাকে গিলে খেতে। মনসুর তার নিঃশ্বাস আটকে রাখল, যতক্ষণ তার বুক ফেটে যাওয়ার উপক্রম হয়। কি কেউ তাকে দেখেছে? কি কেউ এই ভুলে যাওয়া ধনের পিছনে আছে? নাকি সেটা শুধু কল্পনা, যা ভয় তার বুড়ো ক্লান্ত মনে বুনেছে? সময়গুলো কেটে গেল যেন যুগ, এবং তার চোখগুলো অন্ধকারে বিস্তৃত হয়ে গুহার ধূসর প্রবেশপথের দিকে তাকিয়ে। কেউ ভিতরে আসেনি এবং অন্য কোনো শব্দ শোনা যায়নি। মনসুর সিদ্ধান্ত নিল সে এখানে থাকতে পারবে না। সে ব্যাগটা দ্রুত বন্ধ করল এবং তার ভেজা উলের চাদরে জড়ালো সেটাকে লুকানোর জন্য, এবং তার বাঁ হাতে ধরে যখন তার ডান হাতে লাঠিতে ভর দিল। সে তার কাঠের বোঝাটা ছেড়ে দিল, যেটা তার কারণে সে প্রায় মরে যেত, কারণ এখন সে যা বহন করছে সেটা হতে পারে অন্য ধরনের আগুনের কাঠ, যা তার জীবন এবং তার নাতনির জীবনকে চিরকাল উষ্ণ করবে, নাকি যা বাকি আছে সেটা পুড়িয়ে দেবে। সে হামাগুড়ি দিয়ে বাইরে বের হলো গুহা থেকে। বাইরের আবহাওয়া ছিল হিমশীতল, এবং কুয়াশা শুরু হয়েছে পর্বতকে ঘিরে। মনসুর হাঁটল টলমল পায়ে, ডানে বায়ে তাকিয়ে, এবং প্রত্যেক গাছের গুড়ি তার কাছে মনে হচ্ছিল যেন একটা লোক যে তাকে দেখছে। সে পৌঁছালো মাটির পথে, যেটা গ্রামের দিকে যায় প্রথম ফজরের প্রথম আলোর সাথে। গ্রামের বাড়িগুলো এখনও ঘুমে ডুবে আছে, এবং শুধু কুকুরগুলো ভুকেছে তার যাওয়ায়, কিন্তু আজকের তাদের ভুকা ছিল ভিন্ন, যেন তারা শুকছে সেই অদ্ভুত গন্ধ যেটা সে তার চাদরের নিচে বহন করছে। সে তার ছোট বাড়িতে ঢুকল এবং কাঠের দরজাটা তার পিছনে বন্ধ করল, লক করে। তারপর তার পিঠ দরজায় ভর দিয়ে নেমে বসল মাটিতে, ব্যাগটা তার বুকে চেপে ধরে, এবং তার হৃদয় যুদ্ধের ড্রামের মতো বাজছে। পাশের ঘর থেকে তার বউ আমিনার দুর্বল এবং কর্কশ স্বর এলো। মনসুর, কি তুমি ফিরেছ? ও লোক, আমি তোমার জন্য চিন্তিত ছিলাম। তুমি অনেক দেরি করেছ। সে তাৎক্ষণিক উত্তর দিতে পারল না। সে তাকিয়েছিল তার হাতের ভেজা ব্যাগের দিকে, এবং খেজুর গাছ
এবং দুটো তরবারির নকশায়, এবং একটা প্রশ্ন তার মাথায় ঘুরছে, একটা প্রশ্ন যার উত্তর সে জানে না, কিন্তু সে তার ওজন অনুভব করে। কেন সে অনুভব করল যে বাক্সটা উষ্ণ, এবং ক্যামসি পায়ের আওয়াজগুলো গুহার দরজায় থেমে গেল এবং ভিতরে আসেনি। এটা ছিল একটা সাধারণ রাত, যেটা শুরু হয়েছে উষ্ণতা খোঁজার সাথে, কিন্তু শেষ হয়েছে একটা রহস্য বহন করে, যেটা হতে পারে সেই পর্বতের চেয়ে ভারী যেটা থেকে সে নেমেছে। মনসুর ঘরে ঢুকল এবং তার নিঃশ্বাসগুলো তার বুকে ধাওয়া করছে। একটা ফ্যাকাশে হাসি আঁকার চেষ্টা করে তার ফ্যাকাশে মুখে, তার অস্থিরতা লুকানোর জন্য তার বউ থেকে। আমিনা বসেছিল নিভে যাওয়া চুল্লির কাছে, চেষ্টা করছিল অবশিষ্ট কয়লা জ্বালাতে, যেটা সবে একটা হাত উষ্ণ করতে পারে। এবং যখন তাকে দেখল, সে লাফিয়ে উঠল দাঁড়িয়ে, যদিও তার জয়েন্টের ব্যথা। এবং চিৎকার করে বলল, কাপা স্বরে, আলহামদুলিল্লাহ, যিনি তোমাকে আমাদের কাছে সুস্থ ফিরিয়ে দিয়েছেন। আমি ভেবেছিলাম ঝড় তোমাকে গিলে খেয়েছে, উলোক। মনসুর তার ম্লান চোখগুলোর দিকে তাকাল এবং তার গলায় একটা গুটি অনুভব করল। সে সাহস করেনি তাকে বলতে যা ঘটেছে, না যা সে তার ভেজা চাদরের নিচে বহন করছে। সে শুধু বলল নিচু স্বরে, রিস্ক আজ কম ও আমিনা, এবং আলহামদুলিল্লাহ সব কিছুর ওপর। ঝড়টা ছিল তীব্র, এবং আমি কাঠটা পর্বতে ছেড়ে এসেছি, কারণ আমার চামড়া ছিল না। সে কাঠের কথা জিজ্ঞাসা করেনি, বরং তাড়াতাড়ি তাকে দিল এক কাপ গরম ভেষজের ফুটন্ত। সেই সময় তার ছোট নাতনি লায়লা তার বিছানা থেকে চুপি চুপি বের হল, এবং তার বিস্তৃত চোখগুলো তার দাদাকে অনুসন্ধান করে, শিশুদের কৌতূহল যা ভুল হয় না। সে নির্দোষভাবে জিজ্ঞাসা করল, এবং তার পোশাকের নিচের ফুলে ওঠা দিকে ইশারা করে, দাদা, কি তুমি আমাদের জন্য খরগোশ এনেছ? আমি দেখছি কিছু নড়ছে তোমার পোশাকের নিচে। মনসুরের রক্ত তার শিরায় জমে গেল। সে একটা জোর করে হাসি হাসল এবং কাশল তার বিব্রততা ঢাকার জন্য। তারপর তার মাথায় চাপড় দিয়ে বলল, না ও ছোট্টি, এটা আমার কাপড়, যেটা ভেজা থেকে গুটিয়ে গেছে। যাও, ঘুমাতে যাও। মনসুর অপেক্ষা করল যতক্ষণ বুড়ি এবং ছোট্টি ঘুমিয়ে পড়ল, এবং নীরবতা ছড়িয়ে পড়ল বাড়ির সর্বত্র, ছাড়া বৃষ্টির ফোঁটাগুলো ছাদ থেকে পড়া শব্দ ধাতুর পাত্রে। সে চামড়ার ব্যাগটা টেনে বের করল তার অস্থায়ী লুকানো জায়গা থেকে, পুরনো চাদরের গাদার পিছনে, এবং বসল তার সামনে তেলের ছোট ল্যাম্পের ফ্যাকাশে আলোয়। তার হাতগুলো কাঁপছিল যখন সে কাঠের বাক্সটা খুলছিল, যেটা সে ব্যাগের ভিতর পেয়েছে। বিসমিল্লাহ, ফিসফিস করে বলল, এবং ঢাকনাটা তুলল। বাক্সের ভিতর ছিল না সোনা বা রত্ন যা চকচক করে, বরং সেটা ধারণ করছিল শুধু দুটো জিনিস: একটা বড় রূপার চাবি, যার মাথা অদ্ভুত নকশায় সজ্জিত, এবং একটা চিঠি, যত্ন করে ভাঁজ করা, যার কাগজ হলুদ হয়ে গেছে, পুরনো খড়ের রঙের মতো। সে চিঠিটা সতর্কতার সাথে নিল, যেন সেটা প্রজাপতি যা তার আঙুলের মধ্যে চূর্ণ হয়ে যেতে পারে। সে কষ্ট করে পড়ছিল, কারণ তার দৃষ্টি দুর্বল হয়ে গেছে, এবং লেখাটা পুরনো তরল কালির কলমে লেখা, কিন্তু শব্দগুলো ছিল যথেষ্ট স্পষ্ট তার অস্তিত্বকে কাঁপিয়ে দিতে। মনসুর পড়া থামালো, এবং তার কপাল ঘামে ভিজে যাচ্ছে, যদিও ঘরটা ঠান্ডা। বড় বাড়িটা, তোমার চাচারা, জমির দলিলগুলো। তার মাথায় স্মৃতির সুতোগুলো জড়িয়ে যেতে শুরু করল। সে একটা পুরনো গল্প মনে করল, যেটা বাজারের লোকেরা বলাবলি করত সাদুন পরিবারের সম্পর্কে। সেই ধনী পরিবার, যারা উপত্যকার অর্ধেক জমির মালিক ছিল। তারপর হঠাৎ ৩০ বছর আগে তাদের বড়জন অদ্ভুত পরিস্থিতিতে হারিয়ে গেল, এবং বলা হয় যে সে পাগল হয়ে গেছে এবং পর্বতে পালিয়ে গেছে, এবং তার ভাইয়েরা সবকিছু দখলে নিয়ে তার বউ এবং শিশু ছেলেকে তাড়িয়ে দিয়েছে। কি এটা সম্ভব যে এই বাক্সটা সেই হারানো লোকের উইল? এবং কি গুহায় সে যে হাড়গুলো দেখেছে সেগুলো সাদুনের বড়জনের? মনসুর জিনিসগুলো বাক্সে ফিরিয়ে দিল এবং সেটাকে শক্ত করে লুকিয়ে রাখল ছোট গর্তে দেওয়ালে, যেটা একটা পুরনো কাবার ছবি দিয়ে ঢাকা। সে তার রাতে ঘুমায়নি। সে চিন্তা করছিল আমানতের সম্পর্কে। সে একটা সাধারণ লোক যে তার ছায়া থেকে ভয় পায়। তাহলে কিভাবে সে মুখোমুখি হবে সাদুন পরিবারের মতো ক্ষমতাশালী এবং অত্যাচারী পরিবারের? কিন্তু তার বিবেক এবং কথকের স্বর, যেটা তার অন্তরে বাস করে, তাকে ফিসফিস করে বলছিল, আমানত আগুন, যদি না তুমি সেটা আদায় করো সেটা তোমাকে পুড়িয়ে দেবে, এবং যদি আদায় করো সেটা তোমার পথ আলোকিত করবে। পরের দিন সকালে মনসুর সিদ্ধান্ত নিল শহরে যাওয়ার, এবার কাঠ বিক্রির জন্য না, বরং খবর অনুসন্ধান করার জন্য। সে তার একমাত্র পরিষ্কার পোশাক পরল এবং তার লাঠি নিল,
এবং তামার বাজারের উদ্দেশ্যে রওনা হল, যেটা সাদুন। পরিবারের প্রাসাদের কাছে বাজারটা ছিল জীবন্ত শব্দে, হাতুড়ির এবং বিক্রেতাদের চিৎকার এবং মশলা এবং কফির গন্ধ। মনসুর বসল একটা ছোট জনপ্রিয় ক্যাফের কোণে, যেটা প্রধান রাস্তার দিকে মুখ করে, এবং 1 কাপ চা অর্ডার করল, এবং তার চোখগুলো সতর্কতার সাথে পথচারীদের দেখছে। এবং এখানে ঘটল অদ্ভুত বিস্তারিত, যেটা তার হৃদয় তার পায়ের নিচে পড়িয়ে দিল। একটা বিলাসবহুল গাড়ি বার হয়ে গেল, যেটা সুন্দর ঘোড়ায় টানা, এবং থামল চালক কিছু জিনিস কেনার জন্য। গাড়ি থেকে নামল একটা বড় জথের লোক, যে বিলাসবহুল কোট পরা, এবং তার হাতে একটা লাঠি যার হ্যান্ডেল রূপার। যখন লোকটা তার হাত তুলল বিক্রেতাকে পয়সা দেওয়ার জন্য, মনসুর দেখল কিছু চকচক করছে লোকটার আঙুলে। সেটা ছিল একটা বড় আংটি, এবং তার ওপর ঠিক একই নকশা, খেজুর গাছ এবং 2টো ক্রস তরবারি। কিন্তু এটা নয় যেটা তাকে ভয় পাইয়েছে। যেটা তাকে ভয় পাইয়েছে সেটা হলো যে লোকটা জোরে স্বরে বিক্রেতার সাথে কথা বলছিল। বলল, কি তুমি কোনো অদ্ভুত লোকের কথা শুনেছ যে আজ পর্বত থেকে নেমেছে? আমরা গতকাল ঝড়ে একটা দামি শিকারের কুকুর হারিয়েছি এবং সেটাকে খুঁজছি। সেটা ছিল স্পষ্ট মিথ্যা। কে শিকারের কুকুর খোঁজে, যে লোকদের মুখে সন্দেহর সাথে তাকায় না এবং তাদের হাত অনুসন্ধান করে কোনো জিনিসের জন্য? মনসুর বুঝল যে তারা কুকুর খুঁজছে না, বরং ব্যাগ খুঁজছে। হয়তো পর্বতের কোনো অংশ ধসে গেছে এবং গুহা উন্মোচিত হয়েছে, নাকি তারা তার পায়ের ছাপ দেখেছে। মানসুর তার মাথা নামালো, তার মুখ লুকানোর জন্য, এবং চা খাওয়ার চেষ্টা করল, তার স্নায়ু শান্ত করার জন্য। কিন্তু তার হাত তাকে বিশ্বাসঘাতকতা করল। তাই কাপটা প্লেটে ধাক্কা খেল এবং উচ্চ রিং শব্দ করল, যেটা লোকটার দৃষ্টি আকর্ষণ করল। লোকটা ধীরে ঘুরল মানসুরের দিকে। তার চোখগুলো ছিল ঈগলের মতো, অনুসন্ধানী। তার ছেঁড়া কাপড় এবং জুতো দেখল, যেটা এখনও পর্বতের লাল কাদার অবশিষ্ট বহন করছে, যেটা স্বতন্ত্র। লোকটা 1 পা হাঁটল ক্যাফের দিকে এবং জিজ্ঞাসা করল, মসৃণ স্বরে, যেটা লুকানো হুমকি বহন করে, ও হাজি, এই লাল কাদা তোমার জুতোয়, যেটা শুধু পর্বতের উত্তরের কঠিন অংশে পাওয়া যায়। কি তুমি সেখানে ছিলে গতকাল? মনসুরের গলা শুকিয়ে গেল। একটা সাধারণ সরাসরি প্রশ্ন, কিন্তু তার পিছনে নিশ্চিত ধ্বংস। যদি সে হ্যাঁ বলে, সেটা সন্দেহ জাগাবে, এবং যদি মিথ্যা বলে, তার ব্যাপারটা উন্মোচিত হতে পারে যদি কেউ তাকে দেখে থাকে। এবং উত্তর দেওয়ার আগে হস্তক্ষেপ করল, কাকতালীয় বা আল্লাহর যত্ন আবার। খবরের বিক্রেতা চিৎকার করে বলল উচ্চস্বরে, জরুরি খবর, রাজধানী থেকে নতুন ইন্সপেক্টরের আগমন, পুরনো জমির মামলা তদন্ত করার জন্য। লোকটা ধনীটা খবর বিক্রেতার দিকে ঘুরল ভয়ে, এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মানসুর সেই মুহূর্তটা ব্যবহার করল এবং কয়েকটা ধাতুর মুদ্রা টেবিলে রাখল, এবং পিছনের দরজা থেকে বেরিয়ে গেল ক্যাফে থেকে, যেন পালানো বিড়াল। মনসুর সরু গলিতে হাঁটল তাড়াতাড়ি, প্রত্যেক মুহূর্তে পিছনে তাকিয়ে, এবং যখন সে গ্রামের কিনারায় পৌঁছাল, সে থামল তার নিঃশ্বাস ধরার জন্য, এবং তার হাত পকেটে রাখল তার তসবি বের করার জন্য, যেটা সে আল্লাহকে স্মরণ করে যখনই ভয় পায়। সে ডান পকেটে খুঁজল, খালি। বাঁ পকেটে খুঁজল, খালি। তার বুকের পকেটে খুঁজল, কিছু নেই। মনসুর হতবাক হয়ে গেল। তার পুরনো কাঠের তসবি, যেটায় তার নাম মনসুর খোদাই করা সাধারণ লেখায়, এবং যেটা তার বাবা রহমতুল্লাহ তাকে দিয়েছে, সেটা তার সাথে নেই। সে তার চোখ বন্ধ করল এবং তার স্মৃতিকে ফিরিয়ে নিল গত রাতে। সে মনে করল সেই মুহূর্ত যখন সে গুহায় পিছলে গিয়েছে এবং কিভাবে তার কাপড় ঝোপে আটকে গিয়েছে। না, ইয়া রব, না, সে ফিসফিস করে বলল দমবন্ধ স্বরে, সেটা গুহায় পড়ে গেছে, ব্যাগের ফাঁকা পাশে। যদি সাদুনের লোকেরা গুহায় পৌঁছে এবং ব্যাগটা খালি পায়, তাহলে তারা তসবিটা পাবে এবং নামটা পড়বে, এবং তাদের লাল কাদার মালিকের সম্পর্কে জিজ্ঞাসা করার দরকার হবে না। তারা তার ঠিকানা এবং নাম জানবে এবং তার কাছে আসবে পরের দিনের সূর্য ওঠার আগে মনসুর তার বাড়িতে ফিরল এবং সূর্য অস্ত যাচ্ছে এবং আকাশকে রক্তের রঙে রাঙিয়ে। সে তার নাতনির দিকে তাকালো, যেটা উঠোনে খেলছে, এবং তার বউয়ের দিকে, যেটা রাতের খাবার তৈরি করছে, এবং অনুভব করল পর্বতের মতো ভারী দায়িত্ব তার বুকে চাপিয়ে। আর পিছু হটার জায়গা নেই। চাবিটা তার পকেটে, এবং রহস্য তার বুকে, এবং নেকড়েরা তার গন্ধ পেয়ে গেছে। সে দরজার চৌকাঠে বসল এবং তার পকেট থেকে রূপার চাবিটা বের করল, সূর্যাস্তের শেষ আলোয় সেটাকে দেখতে। প্রশ্নটা এখন ছিল না বাক্সে কি আছে,
বরং প্রশ্নটা যেটা তার মাথায় বাজছে সেটা হলো, কি আমি পরিবার নিয়ে রাতে পালিয়ে যাব, নাকি তাদের মুখোমুখি হব এবং বড় বাড়িতে যাব সেই দরজা খোলার জন্য যেটা ৩০ বছর ধরে বন্ধ। এবং যখন সে চিন্তায় ডুবে আছে, সে শুনল দরজায় হালকা এবং দ্রুত টোকা টোকা শব্দ, যেটা অতিথির টোকা নয়, না প্রতিবেশীর, সেটা ছিল কোনো ভীত ব্যক্তির, নাকি পিছু নেওয়া ভীত ব্যক্তির। মনসুর উঠল এবং তার লাঠিটা শক্ত করে ধরল এবং দরজার কাছে গেল এবং কাঁপা স্বরে জিজ্ঞাসা করল, কে টোকা দিচ্ছে? হঠাৎ দরজার পিছন থেকে একটা নারী স্বর ফিসফিস করে এবং ভীত স্বরে, খোলো, ও চাচা। মনসুর, কি তুমি জানো না যে ব্যাগটা তোমার কাছে এবং আমি একমাত্র যে তোমাকে তাদের থেকে বাঁচাতে পারি? মনসুরের হাত ক্ষণিকের জন্য দ্বিধায় পড়ল কাঠের তালায় এবং মহিলার ফিসফিস স্বর তার কানে বাজছে শেষ সতর্কবাণীর ঘণ্টার মতো, আমি একমাত্র যে তোমাকে বাঁচাতে পারি। কি সে অজানা দরজা খুলবে, নাকি তার ফাটা দেওয়ালের নীরবতায় আশ্রয় নেবে? তার নাতনির দিকে একটা দ্রুত দৃষ্টি, যেটা শান্তিতে ঘুমিয়ে আছে, সেটা ছিল যথেষ্ট তার সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণ ভয় ভবিষ্যৎ গড়ে না এবং কাপুরুষতা শিশুকে রক্ষা করে না। সে ধীরে লকটা তুলল এবং দরজাটা আধখোলা করল। মহিলাটা দ্রুত ভিতরে ঢুকল এবং তার পিঠ দিয়ে দরজাটা বন্ধ করল এবং হাঁপাতে হাঁপাতে সে তার মাথা ঘন উলে ঘোমটা সরাল। তাই উন্মোচিত হল একটা যুবতী মুখ, যেটা উন্নত মুখাবয়ব বহন করে, কিন্তু সেটা ফ্যাকাশে এবং চোখগুলো তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় ভরা এবং উদ্বেগ মিশ্রিত। মনসুর কোনো শব্দ বলার আগে বা তার লাঠি তুলে আত্মরক্ষার জন্য মেয়েটা তার হাত প্রসারিত করল তার দিকে এবং তার হাতে তালু খুলল। মনসুর একটা দমবন্ধ শ্বাস নিল, যেটা তার হৃদয় থামিয়ে দিতে চাইল। তার হাতের তালুতে তার পুরনো কাঠি দোষপিটা ছিল, ইটা সে ভেবেছিল গুহায় হারিয়ে গেছে, যাতে তার অপরাধের প্রমাণ হয়। সে নিচু এবং জরুরি স্বরে বলল, আমি সেটা পেয়েছি গুহার প্রবেশপথে ১ ঘন্টা আগে, আমার চাচার লোকেরা পৌঁছানোর আগে মুহূর্তে। যদি আমি ১ মিনিট দেরি করতাম, তাহলে তারা এখন তোমার দরজা ভাঙত আমার পরিবর্তে। মনসুর পিছিয়ে গেল এবং বসে পড়ল চেয়ারে বিস্ময়ের ধাক্কায়। তুমি কে ও মেয়ে, এবং কিভাবে তুমি আমার জায়গা জানলে? মেয়েটা মাধুরের প্রান্তে বসল নম্রতার সাথে এবং বলল, তার চোখগুলো অশ্রুতে ভরে যাচ্ছে, আমি সাদ, আবার লোকটার মেয়ে, যার হার এবং ব্যাগ তুমি পর্বতে পেয়েছ। আমার বাবা, যে ৩০ বছর আগে বের হয়েছে এবং ফিরেনি, এবং তারা তাকে পাগল বলে অভিযুক্ত করেছে এবং পালানোর জন্য, যাতে তারা আমার এবং আমার মায়ের অধিকার চুরি করে। সে গভীর নিঃশ্বাস নিল এবং চালিয়ে গেল। আমি পর্বতকে দেখছিলাম বছরের পর বছর, কোনো চিহ্নের অপেক্ষায়। আমি পাখিগুলো দেখেছি ফাঁকের চারপাশে ঘুরছে, যেটা ঝড় উন্মোচিত করেছে, এবং তোমাকে দেখেছি সেখান থেকে নামতে, কিছু তোমার চাদরের নিচে বহন করে। আমি তাৎক্ষণিক জানলাম যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং লুকানোটা উন্মোচিত করেছেন। মনসুর তার হাতের তসবিহের দিকে তাকালো, তারপর তার সত্যবাদী মুখের দিকে, এবং অনুভব করল আমানতের মর্যাদা তার রক্তে চলাচল করছে। সে আর সাধারণ ভীত হটাবুড়ো নয়, বরং হয়ে উঠেছে একটা হারানো অধিকারের রক্ষক, যেটা দীর্ঘদিন হারিয়ে গেছে। সে তার গোপন লুকানো জায়গায় গেল, দেওয়ালে এবং কাঠের বাক্সটা এবং রূপার। চাবিটা বের করল এবং তার হাতে রাখল। এটা তোমার বাবার আমানত, তোমার কাছে পৌঁছেছে দীর্ঘ অপেক্ষার পর। সাদের হাত কাঁপল যখন সে বাক্সটা স্পর্শ করল, কিন্তু সে সেটা খুলল না। সে মনসুরের দিকে তাকালো গুরুত্বের সাথে এবং বলল, ও চাচা মনসুর, এ চাবিটা একা যথেষ্ট নয়। আমার চাচা বিচার এবং সাক্ষীদের নিয়ন্ত্রণ করে। শহরে যদি আমি এখন উপস্থিত হয়ে আমার অধিকার দাবি করি, সে বলবে যে আমি চাবিটা জাল করেছি বা চুরি করেছি। আমাদের দরকার যেটা, এ চাবিটা খোলে। আমাদের দরকার পুরনো গুদামে পৌঁছানো, আজ রাতে তারা গুহার ব্যাপারটা আবিষ্কার করার আগে এবং বুঝতে পারার আগে যে উইলটা উন্মোচিত হয়েছে। সেটা ছিল একটা চাঁদহীন রাত, না তারা। মনসুর এবং সাদ খামারের পিছনের পথ দিয়ে গেল, প্রধান রাস্তাগুলো এড়িয়ে, যেগুলো সাদুন পরিবারের গাড়িতে ঘুরে। মনসুর অদ্ভুত শক্তি পাচ্ছিল মেয়েটার উৎসাহ থেকে, এবং যেন তার যৌবন ১ রাতের জন্য ফিরে এসেছে। সে পৌঁছালো বড় বাড়ির দেওয়ালে। সেটা ছিল একটা মহিমান্বিত বাড়ি, যেটাকে ঘিরে খেজুরের বাগান, কিন্তু অন্যায় তার আলো নিভিয়ে দিয়েছে অনেক আগে।
সাদ একটা ছোট পাশের গেটের দিকে ইশারা করল, যেটা লতা পাতার ঘন পিছনে লুকানো। এটা পুরনো গুদামের দরজা, আমার বাবার হারানোর পর থেকে খোলা হয়নি। সবাই ভাবে সেটা আবর্জনার গুদাম, কিন্তু আমার বাবা আমাকে সবসময় বলতো বাড়ির হৃদয় তার সবচেয়ে পুরনো দেওয়ালে। মনসুর কাছে গেল এবং রূপার চাবিটা বের করল। তার হাত এবার স্থির। সে চাবিটা পুরনো তালায় ঠোকাল। তালাটা কয়েক মুহূর্ত প্রতিরোধ করল, তারপর একটা ধাতুর ক্লিক শব্দ করল। চাবিটা ঘুরল এবং দরজাটা খুলে গেল চিৎকার করে। সে অন্ধকার ঘরে ঢুকল, যেটা থেকে পুরনো কাগজের গন্ধ বেরোচ্ছে। সাদ একটা ছোট্ট ল্যাম্প চালালো, যেটা সে বহন করছিল। গুদামটা ছিল না পণ্যে ভর্তি, বরং সেটা একটা গোপন অফিস, তাক ভর্তি ফাইলে এবং মাঝখানে একটা বড় লোহার বাক্স দেওয়ালে এমবেড করা। সাদ লোহার বাক্সের কাছে গেল এবং একই চাবি ব্যবহার করল সেটা খোলার জন্য। ভারী দরজাটা খুলে গেল। ভেতরে উন্মোচিত হয়ে সিল করা অফিসিয়াল কাগজপত্রের গোছা এবং পুরনো সোনার মুদ্রার থলি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোটা চামড়ার ডায়েরি। সে ডায়েরিটা খুলল এবং কাঁপা স্বরে পড়ল, এটা আমার উইল এবং স্বীকারোক্তি। পরিবারের সব সম্পত্তি আমার নামে, এবং তারপর আমার মেয়ের নামে রেজিস্টার্ড, এবং আমি সেটা রাজধানীর প্রধান বিচারকের কাছে যাচাই করেছি আমার ভাইদের বিশ্বাসঘাতকতার ভয়। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে রাতের নীরবতা ভেঙে গেল চিৎকার এবং বাইরে হইচইয়ের শব্দে। তারা শুনল চাচার স্বর, যার লাঠির উপার। সে গর্জন করে বলল, আমি পরিত্যক্ত গুদামে চোর দেখেছি, দরজাটা ভাঙো। মনসুর তার জায়গায় জমে গেল। তারা ঘিরে ফেলেছে। সে চারপাশে তাকালো বের হওয়ার পথ খুঁজে, কিন্তু ঘরটা ছিল জানালাহীন। সাদ তার হাত ধরল এবং অদ্ভুত স্থিরতার সাথে বলল, ভয় করো নাও চাচা, মনসুর আমাদের সাথে এবং আল্লাহ আমাদের সাথে। তারপর সে তার পকেট থেকে একটা ছোট তামার হুইসেল বের করল এবং লম্বা তীক্ষ্ণ ফু দিল, এবং চাচার লোকেরা দরজা ভাঙার আগে বজ্রের গতিতে ঘোড়ার শব্দ বাজল প্রধান গেট থেকে কাছে আসতে, এবং উচ্চস্বরে আদেশের শব্দ, আইনের নামে থামো তোমার জায়গায়। গুদামের দরজা খুলে গেল, কিন্তু অন্যায় চাচা ঢোকেনি, বরং ঢুকল একটা লম্বা কদের লোক, অফিসিয়াল পোশাকে, মহিমান্বিত, এবং তার পিছনে কয়েকটা সৈন্য। সেটা নতুন ইন্সপেক্টর, যে রাজধানী থেকে এসেছে। ইন্সপেক্টর সাদের দিকে তাকালো এবং শান্ত হাসি হাসল এবং বলল, তোমার বার্তা পেয়েছিও মিস সাদ, এবং আমরা সঠিক সময়ে এসেছি। স্পষ্ট হয়ে গেল যে সাদ তার বুদ্ধিমত্তায় মনসুরের কাছে যায়নি। তার আগে নতুন ইন্সপেক্টরের সাথে মিটিংয়ের ব্যবস্থা করে তার সন্দেহের কথা বলেছে, এবং তার সাথে সম্মত হয়েছে যে সে হস্তক্ষেপ করবে যখনই সে সিগন্যাল দেবে, তার চাচাকে ধরার জন্য তার ওপর হামলা এবং কাগজপত্র চুরির চেষ্টায়। চাচা দরজায় দাঁড়িয়ে বিস্মিত হয়ে গেল, এবং তার মুখ মৃত্যুর মতো ফ্যাকাশে যখন সে তার ভাইয়ের মেয়ের হাতে আসল কাগজপত্র দেখল, এবং ইন্সপেক্টর তাকে ঘিরে। তার রূপার লাঠিটা মাটিতে পড়ে গেল, এবং তার সাথে তার অহংকার, যেটা সে মিথ্যার উপর গড়েছে ৩০ বছর। ইন্সপেক্টর মনসুরের দিকে তাকালো, যে কোণে দাঁড়িয়ে তার সাধারণ কাঠের লাঠিতে আঁকড়ে, এবং সম্মানের সাথে বলল, এবং তুমিও স্যার, যদি না তোমার আমানত এবং সাহস থাকত, তাহলে এই সত্য পর্বতের পেটে চাপা থাকত। মনসুর টাকা বা মর্যাদা চায়নি, সব যা সে বলল শান্ত স্বরে, আমি একটা লোক যে কাঠ জড়ো করে তার পরিবারকে খাওয়ানোর জন্য, এবং যা আমি করেছি সেটা আল্লাহর জন্য, তারপর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তার মালিকদের। কিন্তু ভালো আল্লাহর কাছে হারায় না, না উদারদের কাছে। সাদ তার বাবার সম্পত্তি ফিরে পেল, এবং তার প্রথম সিদ্ধান্ত ছিল খামারের রাজস্বের একটা অংশ মনসুর এবং তার পরিবারের জন্য বরাদ্দ করা জীবনভর। মনসুরকে আর ঝড়ের রাতে পর্বতে উঠতে হয় না, এবং তার নাতনি আর ক্ষুধার্ত ঘুমায় না। তার ছোট বাড়িটা সংস্কার করা হয়েছে, এবং তার একটা ছোট বাগান হয়েছে, যেটায় সে ফুল এবং পুদিনা লাগায় এবং উষ্ণ সূর্যের নিচে বসে। বছরগুলো কেটে গেছে, এবং নাতনি বড় হয়েছে, এবং মনসুর আরও বুড়ো হয়েছে, কিন্তু তার মুখ আরও আলোকিত এবং শান্ত হয়েছে। এবং একটা শান্ত সন্ধ্যায়, যখন সূর্য তার সোনালি সুতোগুলো জড়ো করে পর্বতের পিছনে চলে যাচ্ছে, যেটা সেই অদ্ভুত রাতের সাক্ষী, মনসুর তার নতুন বাড়ির বারান্দায় তার দোলনা চেয়ারে বসে, তার চারপাশে তার নাতি নাতনিরা তার কথা শুনছে বিস্ময়ে। সে তার হাতে তার পুরনো কাঠের তসবিটা ধরে, তার পুঁতিগুলো তার আঙুলের মধ্যে ধীরে এবং নিরাপদ ছন্দে পাস করছে। সে পরিষ্কার আকাশের দিকে তাকালো, এবং সেই ঝড়, গুহা এবং ভয় মনে করল। তারপর হাসিটা,
যেটা ভাগ্য তার মুখে শেষে আঁকিয়েছে। সে নরম এবং শান্ত স্বরে বলল, যেন বাতাসকে ফিসফিস করে, ও ভালো সন্তানরা, রিস্ক শুধু টাকায় নয়, বরং সবচেয়ে বড় রিস্ক হলো বালিশ, যেটায় তুমি রাতে ঘুমাও, এবং তোমার বিবেক স্বস্তিতে, এবং হৃদয়, যেটা শুধু আল্লাহকে ভয় করে। এবং যে কিছু আল্লাহর জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে ভালো দিয়ে প্রতিস্থাপন করেন। এবং যে আমানত আদায় করে, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে রক্ষা করেন। সে তার চোখ অর্ধেক বন্ধ করল এবং কমলা ফুলের সুবাস শুঁকল, যেটা জায়গাটা ভরিয়ে দিয়েছে, এবং অনুভব করল যে ক্লান্তির যাত্রা শেষ হয়েছে এবং বিশ্রাম এবং শান্তির যাত্রা এখন শুরু হয়েছে। গ্রামের শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল এবং সুন্দর রাতের নীরবতা এলো, নীরবতা যেটা ভয় বা উদ্বেগ দিয়ে ছেদ হয় না, বরং আল্লাহর চোখ দিয়ে রক্ষিত, যেটা ঘুমায় না। বছরগুলো কেটে গেল যেন স্বপ্নের মতো, এবং মনসুরের বাড়িটা এখন ছিল একটা শান্ত আশ্রয়, যে হাসিয়ে পরিবেশগ্ধ সবসময় ভাসত। তার নাতনি লায়লা বড় হয়ে উঠল একটা সাহসী যুবতী, যেটা তার দাদার গল্প থেকে শিখল যে অধিকারের জন্য লড়াই করতে হয়। সাদ তার সম্পত্তি ফিরে পেয়ে শুধু ধনী হয়নি, বরং গ্রামের জন্য স্কুল এবং চিকিৎসালয় গড়ে তুলল, যাতে কোনো দরিদ্র পরিবার আর কাঠ জড়ো করার জন্য পর্বতে উঠতে না হয়। কিন্তু একটা রাতে, যখন চাঁদ আকাশে উজ্জ্বল হয়ে উঠল, লায়লা তার দাদার কাছে এলো একটা পুরনো চিঠি নিয়ে। দাদা, এটা আমি তোমার পুরনো জিনিসের মধ্যে পেলাম। এতে কি লেখা? বলল লায়লা কৌতূহলে। মনসুর চোখ বড় করে তাকালো। সেটা ছিল সেই চিঠির একটা অংশ, যেটা সে ভুলে গিয়েছিল, যেটায় সাদুনের বড়জন লিখেছিল একটা গোপন ধনের কথা, যেটা পর্বতের আর একটা গুহায় লুকানো। এটা একটা নতুন অ্যাডভেঞ্চারের শুরু হতে পারে ছোট্টি, বলল মনসুর হেসে। এবং তাই শুরু হলো একটা নতুন যাত্রা, যেখানে অতীতের রহস্য ফিরে এলো ভবিষ্যৎকে আলোকিত করতে। সেই চিঠির অংশটা পড়তে পড়তে মনসুরের চোখে পুরনো স্মৃতির ছায়া পড়ল। এটা তোমার দাদুর জীবনের একটা অংশ, লায়লা, বলল মনসুর নরম স্বরে। তার হাত কাঁপছিল, যেন সেই রাতের ঝড় ফিরে এসেছে। চিঠিতে লেখা ছিল যে সাদুনের বড়জন, যার নাম ছিল হাসান, একটা আরও গোপন ধন লুকিয়ে রেখেছিল পর্বতের গভীরে। না শুধু সোনা বা জমির দলিল, বরং একটা পুরনো মানচিত্র, যেটা উপত্যকার হারানো ঝর্ণার রহস্য উন্মোচন করতে পারে, যেটা বলা হয় যে সেখানে জীবনের জল আছে, যা রোগ সারায়। কিন্তু হাসানের ভাইয়েরা সেটা জানত না, এবং এখন সেই মানচিত্রের চাবিকাঠি ছিল সেই রূপার চাবির মতো একটা প্রতীক। লাইলা উত্তেজিত হয়ে বলল, দাদা, আমরা যাব সেখানে? সাদানটির সাথে কথা বলবো? মনসুর হাসল, কিন্তু তার মনে একটা ছায়া পড়ল। সেই পুরনো চাচার ছেলেরা এখনও গ্রামে থাকে, এবং তারা হয়তো এখনও প্রতিশোধ চায়। হ্যাঁ, কিন্তু সতর্কতার সাথে, বলল মনসুর। পরের দিন সকালে তারা সাদের বাড়িতে গেল। সাদ এখন একটা সম্মানিতা মহিলা, তার চোখে এখনও সেই ধারালো বুদ্ধি। চিঠিটা দেখে সে বলল, এটা আমার বাবার হাতের লেখা। আমি জানতাম না যে আরও কিছু আছে। কিন্তু পর্বতটা বিপজ্জনক, বিশেষ করে এখন যখন শীতের ঝড় আসছে। তারা তিনজন, মনসুর, লাইলা এবং সাদ, পর্বতে উঠল, পুরনো পথ ধরে, যেটা মনসুরের মনে এখনও তাজা। কুয়াশা ঘন হয়ে উঠল, এবং হঠাৎ তারা শুনল পায়ের আওয়াজ, যেন কেউ তাদের অনুসরণ করছে। এটা কি সেই পুরনো শত্রুরা? ফিসফিস করে বলল লাইলা ভয়ে। কিন্তু যখন তারা গুহায় পৌঁছাল, যেটা মানচিত্রে দেখানো, সেখানে তারা পেল না ধন, বরং একটা পুরনো ডায়েরি, যেটায় হাসান লিখেছে যে সত্যিকারের ধন হল জ্ঞান। উপত্যকার ঝর্ণার রহস্য হল একটা প্রাকৃতিক ওষুধের উৎস, যেটা গ্রামকে সমৃদ্ধ করতে পারে। পায়ের আওয়াজটা ছিল একটা যুবকের, যে ছিল সেই চাচার নাতি, কিন্তু সে এসেছিল ক্ষমা চাইতে। আমি জানতাম না পুরো সত্য, বলল সে। এবং তাই শুরু হলো একটা নতুন যুগ, যেখানে শত্রুতা শেষ হয়ে গেল এবং গ্রামটা ফুলে উঠল সেই ঝর্ণার আশীর্বাদে। মনসুর তার বারান্দায় বসে ভাবল, জীবনটা একটা চিরকালীন যাত্রা, যেটা কখনো শেষ হয় না। সেই ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে সাদের চোখে অশ্রু চিকচিক করল, কারণ তার বাবার হাতের লেখা যেন জীবন্ত হয়ে উঠল। বাবা লিখেছেন যে এই ঝর্ণাটা শুধু পানি নয়, সেটা একটা প্রাকৃতিক ওষুধ, যেটা রোগ সারায় এবং ফসলকে সমৃদ্ধ করে, বলল সাদ কাপা স্বরে। মনসুর তার লাঠিতে ভর দিয়ে বলল, এটা গ্রামের জন্য একটা আশীর্বাদ হতে পারে, কিন্তু আমরা সতর্ক থাকব। পুরনো শত্রুরা হয়তো এখনও লুকিয়ে আছে। লায়লা, যার চোখে অ্যাডভেঞ্চারের চমক, বলল, চলো দাদা, আমরা ঝর্ণাটা খুঁজে বের করি। পরের সকালে তারা আবার পর্বতে উঠল, এবার সেই যুবককে সাথে নিয়ে, চাচার নাতি, যার নাম ছিল রাশিদ। রাশিদ বলল,
আমি আমার দাদার ভুল সংশোধন করতে চাই। আমি জানি কিছু পুরনো পথ যেটা মানচিত্রে নেই। পথটা ছিল কঠিন, তাতা ঝোপ এবং পিছল ঢাল দিয়ে, কিন্তু তারা এগিয়ে গেল। হঠাৎ একটা গর্জন শোনা গেল, একটা বড় পাথর ধসে পড়ছিল। রাশিদ দ্রুত লায়লাকে টেনে সরালো এবং মনসুর তার লাঠি দিয়ে ভারসাম্য রাখল। এটা কি দুর্ঘটনা নাকি কেউ করেছে? ফিসফিস করে বলল সাদ সন্দেহে। অবশেষে তারা পৌঁছল ঝর্ণায়, একটা লুকানো গুহার মধ্যে, যেটা থেকে স্ফটিকের মতো পরিষ্কার পানি বয়ে যাচ্ছিল এবং চারপাশে অদ্ভুত ফুল ফুটে আছে যেগুলোর গন্ধে রোগ সারার ক্ষমতা। কিন্তু সেখানে তারা দেখল একটা ছায়া, একটা বুড়ো লোক যে লুকিয়েছিল। সে ছিল হাসানের পুরনো বন্ধু, যে বলল, আমি এই রহস্য রক্ষা করেছি বছরের পর বছর। এখন তোমরা এসেছ, তাই এটা গ্রামের জন্য ব্যবহার করো। রাশিদ হাসল এবং বলল, আমরা সবাই মিলে এটা করব। পুরনো শত্রুতা ভুলে নতুন বন্ধুত্ব করে। গ্রামটা পরিবর্তিত হয়ে গেল। ঝর্ণার পানি ফসলকে সমৃদ্ধ করল, রোগীদের সুস্থ করল এবং মনসুর তার বারান্দায় বসে ভাবল, আল্লাহর রহমতে রহস্য শেষ হয় না, সেটা নতুন দরজা খোলে। লায়লা তার দাদার কাছে বসে বলল, দাদা, আরও গল্প বলো। এবং মনসুর হেসে বলল, হ্যাঁ, জীবনটা একটা অসমাপ্ত গল্প।